সন্ত্রাসী ডেভিড ইমনকে আরও ৩ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের। ১০ দিন রিমান্ড আবেদন পুলিশের। চট্টগ্রামের সব অপরাধীকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি। অপরাধীদের দুঃসাহসে চট্টগ্রামে চ্যালেঞ্জের মুখে আইনশৃঙ্খলা বাহিনী। দায়িত্ব পালনের সময় বারবার হামলার শিকার। পুলিশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ। টানা বর্ষণ ও জোয়ারে ভাঙনের ঝুঁকিতে চট্টগ্রামের বাইঘার ঘাটের ১২০ মিটার বেড়িবাঁধ। উৎকণ্ঠায় স্থানীয়রা। বন্যায় মহেশখালীর পানের বরজের ব্যাপক ক্ষতি। প্রকৃত নাম মোবারক হোসেন। একসময় চট্টগ্রামের রাউজানে বালুর মহাল থেকে টাকা তুলতেন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হানের হাত ধরে ডেভিড ইমন নাম ধারণ করেন। প্রভাবশালী গোষ্ঠীর প্রশ্রয়ে হয়ে ওঠেন বেপরোয়া। একের পর এক ঘটনা ঘটিয়ে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত নাম হয়ে ওঠেন ডেভিড ইমন। গ্রেপ্তারের পর তাকে আরও ৩ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 5 স্টার হোটেলের বারে বসে মদ পান করছেন। হাবভাব দেখলে মনে হবে কোনো ধনীর দুলাল, বাস্তবে ভিন্ন। ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার গরিব পরিবারের সন্তান মোবারক হোসেন উর্ফে ডেভিড ইমন। অল্প সময়ে চট্টগ্রামের অপরাধ জগতে পরিচিত হয়ে ওঠেন তিনি। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবি, একের পর এক হত্যা, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার নাম উঠে এসেছে বারবার। গত মঙ্গলবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে ইমন ও রায়হান। যে গ্যাং লিডার বলা যায় বড় সাজ্জাদ এখন দেশে যে অবস্থান করছে, তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানি। সাজ্জাদের পরামর্শক্রমেই 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে। পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পরপরই ইমনের উত্থান ঘটে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে চট্টগ্রামকে অস্থির করে তুলেছিল এই সন্ত্রাসী। অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসবো। ডেভিড ইমনের বিরুদ্ধে রয়েছে 15টির বেশি মামলা। এসব মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, অপরাধী হবে তার পরিচয়, এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় তিনি আরও বলেন, কেউ রাষ্ট্র ও আইনের ঊর্ধ্বে নয়। হাটহাজারীতে সব ধরনের অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বর্তমানে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস বা সামাজিক অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে যেই হোক না কেন, এখানে কোনো নাম গুরুত্বপূর্ণ নয়, এখানে অপরাধী শব্দটা গুরুত্বপূর্ণ। এখানে যেই হোক না কেন, যেই পরিচয় হোক না কেন, কেউই রাষ্ট্রের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্র এবং সরকার সবচেয়ে শক্তিশালী। এটা যতদিন না পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, আমাদের দেশে আইন শৃঙ্খলা উন্নতি হবে না। জোয়ার জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় জনপদকে সুরক্ষা দিতে ২০১৬ সালে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণ করা হয়েছিল বেড়িবাঁধ। তবে চলতি মৌসুমে ভারী বর্ষণ ও জোয়ারের তোড়ে মধ্যম গহিরা বাইঘার ঘাট এলাকার প্রায় ১২০ মিটার বাঁধ এখন চরম ঝুঁকিতে। এতে উৎকণ্ঠায় স্থানীয়রা। যদিও নতুন প্রকল্পের আওতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। জোয়ার আসে, জোয়ার যায়, কিন্তু শেষ হয় না আনোয়ারার উপকূলবাসীর দুর্ভোগ। অরক্ষিত বেড়িবাঁধের কারণে বড় জোয়ার কিংবা ঘূর্ণিঝড়ের সময় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় দিন কাটছে তাদের। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে মধ্যম গহিরা বাইঘার ঘাট।
এখানকার প্রায় 150 মিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। চলতি মৌসুমের টানা বর্ষণ আর জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত অংশটি হয়ে পড়েছে আরো দুর্বল। বেড়িবাঁধ প্রচুর ক্ষতি, বেড়িবাঁধ তুই ওটা আছিল, বেড়িবাঁধ তো অন্তত 80-100 ফুট মতো মাটি এই বেড়িবাঁধের এই বর্ষায় বেড়িবাঁধ ভাঙ্গা ঝুঁকিপূর্ণ ও নয়। আর এখন সারা আনোয়ারার মানুষ কি এই বছর যদি না আমাদের মানে পানির সাথে ঘর বাড়ি সব মিশে যাবে। স্থানীয়দের অভিযোগ, কাদামাটির অস্থায়ী বাঁধ দিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে তাদের। এতে বাড়ছে দুর্ভোগ, থাকছে দুর্ঘটনার ঝুঁকিও। পানির মধ্যে চলে আসে ব্যবস্থা নাই, পানি গোড়া বেরিয়ে বাইকে বাইকে তারা চলাফেরার অসুবিধা, বেশি অসুবিধা। আমরা চাই অতি দ্রুত সরকারের হাতে টেকসই এবং বেড়িবাঁধ চাই। 2016 সালে প্রায় 577 কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপকূল রক্ষা ও বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়, কিন্তু মধ্যম গহিরা বাইঘাট ঘাটের ঝুঁকিপূর্ণ অংশের স্থায়ী সংস্কার হয়নি। তাই প্রতি বর্ষা আর বড় জোয়ারে একই আতঙ্ক ফিরে আসে। তবে এবার নতুন পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। উপকূলীয় বাঁধ পুনর্বাসনের কাজ চলমান আছে, যেখানে আমরা 2.775 কিলোমিটার বাঁধ পুনর্বাসন করছি সিসি ব্লক দিয়ে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সাঙ্গু নদীতে আনোয়ারা উপজেলায় 2.4 কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজও চলমান রয়েছে। এরই মধ্যে বর্ষা মৌসুমে ঝুঁকি কমাতে ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে অস্থায়ী সুরক্ষার উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। প্রতিটি জোয়ারের সঙ্গে বাড়ছে শঙ্কা, তাই অস্থায়ী নয়, দ্রুত নির্মাণ হবে টেকসই বেড়িবাঁধ, এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জেলার অন্যতম অর্থকরী ফসল পান চাষে। বিশেষ করে মহেশখালীতে শত শত পানের বরজ তলিয়ে যাওয়ায় ও ঝড়ে ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো পান চাষি। সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা। চলতি মাসের শুরুতে সৃষ্ট বন্যায় কক্সবাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পান চাষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহেশখালী, যেখানে উৎপাদিত পানের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। চাষিদের ভাষ্য, কয়েকদিন ধরে বরজে পানি জমে থাকায় মরে গেছে অনেক পান গাছ। ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে অসংখ্য বরজ। ঋণ নিয়ে কিংবা স্বর্ণ বন্ধক রেখে গড়ে তোলা বাগান হারিয়ে এখন দিশেহারা তারা। অভিযোগ, এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা খোঁজ নেননি তাদের। ক্ষতি কাটিয়ে উঠতে সুদমুক্ত ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তা চান চাষিরা। বাতাসের বৃষ্টির কারণে বরসানে ভরিয়ে ব্যাংক শুরু হয়েছে, কিছু পাই নাই, সরকার অনুদান পাইনি। কৃষকের কোটি কোটি লস হয়েছে, তারা পাম্প ভাঙি বড় ভাঙি গেছে, নষ্ট হয়ে গেছে। পানিগুলো ডুবনে বড় অর্ধেক মরে গেছে আর অর্ধেক কম আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এরই মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ এলে তা বিতরণ করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে। আমাদের যেটি বেশিরভাগ ক্ষেত্রে পান চাষের ক্ষেত্রে পান বরজে পানি উঠে গেছিল, যেগুলো পানি নেমে যাওয়ার পর বেশিরভাগ পান বরজ আমাদের ঘুরে দাঁড়িয়েছে। তবে দুই এক আমাদের সরকারিভাবে আমরা বিষয়টা অবহিত করেছি, যদি কোনো সহযোগিতা আসে তাহলে অবশ্যই আমরা পান বরজ চাষিদেরকে আমরা সহযোগিতা করব। চলতি মৌসুমে কক্সবাজারে 3065 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এর মধ্যে বন্যায় 166 হেক্টর বরজ সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার লাখো মানুষের জীবিকা ও রপ্তানি সম্ভাবনার সঙ্গে জড়িত এই খাতকে টিকিয়ে রাখতে দ্রুত সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রাকৃতিক দুর্যোগ ও এইচএসসি পরীক্ষার কারণে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান 1 মাস পিছিয়ে সেপ্টেম্বরে হবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মেলনে তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, পূর্ব ঘোষিত সূচি অনুসারে খেলা চলবে, শুধু উদ্বোধনী অনুষ্ঠান পেছানো হয়েছে। আগামী 9 অথবা 10 সেপ্টেম্বর চট্টগ্রাম স্টেডিয়ামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের 40,231টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন। পরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতিকে উত্তরণ, পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনও চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি
1 মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। রাঙামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। বেলা 11টার দিকে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করেন শতাধিক গ্রাহক। তাদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিদ্যুতের ট্রান্সফরমার 2 মাস ধরে অচল। এ বিষয়ে আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সাথে যোগাযোগ করলে নতুন ট্রান্সফরমার সরবরাহ বাবদ 80,000 টাকা জমা দিতে বলা হয়। এছাড়াও মিটার না দেখে বিদ্যুৎ বিল করা, অভিযোগ আমলে না নেওয়া সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানান গ্রাহকরা। সংবাদ পেয়ে পুলিশ এসে উত্তেজিত গ্রাহকদের নিয়ন্ত্রণ করে। 3 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে বিদ্যুৎ অফিস ছেড়ে চলে যান তারা। কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে পৌরসভার ইসলামাবাদ এলাকায় স্পিড ফাস্ট কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। ব্লুটুথ স্পিকারে একটি সন্দেহজনক পার্সেল পরীক্ষা করা হয়। স্পিকারটি খুলে দেখা যায় যন্ত্রাংশ অপসারণ করে কালো স্কচ টেপে মোড়ানো 6টি প্যাকেট। এর মধ্যে 11,200 পিস ইয়াবা পাওয়া যায়। পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল। পরবর্তীতে পণ্যটি সঠিক নয় উল্লেখ করে সেটি ফেরত পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়। এ ঘটনায় সাবরাং নয়াপাড়ার বাসিন্দার মোহাম্মদ জামালকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। আজিমনগরে গাউসুল আজম মাইজ ভান্ডারী মাদ্রাসা প্রাঙ্গণে জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট পরিচালিত আত্ম উন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়ার উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে জনকল্যাণমূলক উদ্যোগ সবার জন্য অনুকরণীয়। দিনব্যাপী ক্যাম্পে প্রায় 700 জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা, ব্লাড গ্রুপ কার্ড বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। ডিবিসি চট্টগ্রাম সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।